শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। বিজিবির কঠোর অবস্থানের কারণে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফের অব্যাহত পুশিন চেষ্টা ব্যর্থ হয়েছে। গত কয়েকদিন ধরেই পঞ্চগড়, ঠাকুরগাঁও, মেহেরপুর, লালমনিরহাট, সুনামগঞ্জ দিয়ে দফায় দফায় পুশিনের অপচেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবির সাথে রাতভর পাহারা দিচ্ছে স্থানীয়রাও। বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার জন্য 2 রাত ধরে এই 10 নারী পুরুষকে জড়ো করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এরপর তাদেরকে পাঠানো হয় পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তের শূন্যরেখায়। তবে পরিচয় নিশ্চিত না হওয়ায় তাদেরকে গ্রহণ করেনি বিজিবি। যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কঠোর অবস্থানের পাশাপাশি রাতভর পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। পরবর্তীতে কয়েক দফা পুশিনের চেষ্টা করলে বিএসএফ এর মুখোমুখি অবস্থান নেয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিও। এই পুশিং তো আমরা মেনে নিচ্ছি না। এরা অন্যায় অত্যাচার হিসেবে আমাদের বাংলাদেশের মানুষ অবৈধ হিসাবে ঢুকাই দিচ্ছে। এটা সমাধান হয় না, প্রায় 3 দিন থেকে এখানে অবস্থান করে আছি। ঠাকুরগাঁওয়ের মশালগাঁও সীমান্ত দিয়েও পুশিনের অপচেষ্টা চালায় বিএসএফ। 11 জনকে জড়ো করার পর গেল 34 ঘন্টা ধরে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবির দৃঢ়তায় ব্যর্থ হয় তারা। দুদেশের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত আসেনি। ফলে শূন্যরেখায় অবস্থান করছে ওই 11 জন। ওই ইটভাটায় কাজ করতাম, ওই সরকার ওই ঘোষণা দিয়েছে যে তোমাকে জন্য বর্ডার খুলে দিছি, তোমরা ওইখানে চলে যাও, তোমাকে ওখানে পার করে দিয়ে হবে। স্থানীয় জনসাধারণ এবং বিজিবি আমরা বদ্ধপরিকর যে কোনো অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করার জন্য। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়েও পুশিনের আরেকটি অপচেষ্টা ব্যর্থ হয়। স্থানীয়রা জানায় শনিবার গভীর রাতে পানবাড়ি ও কলসিরমুখ সীমান্তের বিপরীতে ভারতীয় ভূখণ্ডে 14 জন নারী পুরুষকে জড়ো করে বিএসএফ। পরে কাঁটাতারের গেট দিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে তারা। মেহেরপুরের তেঁতুলবাড়িয়ায় সীমান্তে ভারতীয় বিএসএফ এর ঠেলে দেয়া 6 জনকে ফিরিয়ে নিয়ে গেছে বলে ধারণা বিজিবি ও স্থানীয়দের। গত রাতে তাদেরকে সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়। তবে এ বিষয়ে বিএসএফ এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি পাওয়া যায়নি। এর আগে তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে ভারত থেকে ঠেলে দেয়া 6 জনকে প্রতিরোধ করে বিজিবি। ইন্ডিয়া থেকে সংবাদ পাই যে লোক পুশিং করবে, আমরা বিজিবি আমরা সবাই মিলে বাধা দিছি। সীমান্ত সুরক্ষায় আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। সুনামগঞ্জের সীমান্ত এলাকা দিয়েও অনুপ্রবেশ ঠেকাতে মাইকিং করছে বিজিবি। টর্চ, লাঠি হাতে বিজিবির সাথে অবস্থান করেন স্থানীয়রাও। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে ঘুরে আসব, সহকর্মী রনি মিয়াজি অপেক্ষা করছেন। রনি, বেশ কয়েকদিন যাবতীয় তো সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা অব্যাহত রেখেছে বিএসএফ, যদিও বিজিবি বারবার সেই চেষ্টা ব্যর্থ করে দিচ্ছে। দিনের আলোতে তো আসলে সেখানে দেখা যায় যে পরিস্থিতি নজর রাখা যায়। সূর্যাস্তের পরে আসলে এই পরিস্থিতি কিভাবে সামাল দেয়? জি, বৃষ্টি গত 3 দিন থেকে কিন্তু এখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে আমরা বলতে পারি। কারণ বিজিবি বিএসএফ কিন্তু কড়া নজরদারি দিয়েছে। কারণ গত 3 দিন থেকে কিন্তু এখানে পুশিন হওয়া 10 জন কিন্তু এখানে অবস্থান করছে। আজ দুপুরের পর কিন্তু আমরা দেখেছি যে বিজিবি বিএসএফ এর মধ্যে কিন্তু উচ্চবাক্য বিনিময় হয়েছে। কারণ হঠাৎ করে বিএসএফ এখানে এসে শূন্যরেখা থেকে যারা 10 জন আশ্রয় নিয়েছে ভারতের সীমান্তের শূন্যরেখা, তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করার সময় কিন্তু সাথে সাথে বিজিবি কিন্তু বাধা দেয় বিএসএফকে। ফলে বিজিবি বিএসএফ কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে। আর দেখতে দেখতে কিন্তু বিকালেও শেষের দিকে কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নামবে, ভারতের যে সীমান্তের বাতি সেটিও জ্বলবে। এখানে যারা উপস্থিত হচ্ছে তারাও চলে যাবে, কিন্তু যারা এখানে টহলরত বিজিবি সদস্যরা রয়েছে তারা কিন্তু 24 ঘন্টা এখানে তাদের নজরদারি এবং টহল রাখছেন। এবং এখানে যারা শূন্যরেখা অবস্থান করছেন তারা এখানে মূলত 3 দিন থেকে আছে এবং তাদের আজকেও এখানে থাকতে হবে। তবে কিছুটা মেঘলা আকাশ আমরা দেখছি। প্রাকৃতিক বিষয় যদি আমরা বলি যে আসলে যখনই ঝড় বৃষ্টি হয় তখনই কিন্তু প্লাস্টিক মুড়িয়ে কিন্তু তাদের কোনো রকম করে এখানে দেখতে পাই আমরা। ফলে এখানে যে 10 জন আশ্রয় নিয়েছে তারা বলছে যে তারা বাংলাদেশে কিংবা ভারতের যে কোনো দেশে তাদের যেন পাঠানো হয় এমনটি তারা বলছে। এবং এখানে বিজিবির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তারা কোনোভাবেই তাদের গ্রহণ করবে না। তবে তাদের যে পুশিনের চেষ্টা করা হয়েছিল সেটি আমরা আজকে নিজেও দেখেছি। তবে বিজিবি আমাদেরকে জানিয়েছে বিএসএফ এটি স্বীকার নিচ্ছেন এবং তারা তাদেরকে ফেরত নেবেন এমনটি বিজিবির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে।
বৃষ্টি। তাদেরকে ফেরত নেবে না বিএসএফ বলেছে, এটি বিজিবি জানিয়েছে, তাই তো? ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন রনি। সীমান্ত দিয়ে কোনোভাবেই পুশিং করতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, সীমান্তে সতর্ক অবস্থানে আছে বিজিবি। পুশ ইন ঠেকাতে কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলছে বলেও জানিয়েছেন তিনি। আমাদের বর্ডার গার্ড তারা সতর্ক আছে। আমরা সমস্ত পুশিনের, অবৈধ পুশিনের চেষ্টাকে আমরা বাধা দেব ইনশাআল্লাহ। এ পর্যন্ত তাই হয়েছে। তবে এই বিষয়গুলো ডিপ্লোম্যাটিক চ্যানেলে আলোচনার মাধ্যমে সমাধান করা প্রাথমিকভাবে আমাদের প্রয়োজন। মিরপুরে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সকালে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মশরুর সালেকিন এই রায় দেন। মাত্র 5 কার্যদিবসে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে রায় প্রদান দেশের বিচার ব্যবস্থার ইতিহাসে রেকর্ড। রায় সন্তুষ্টি জানিয়েছেন ভুক্তভোগীর বাবা ও রাষ্ট্র নিযুক্ত আইনজীবীরা। সহকর্মী রিয়াজ রায়হানের রিপোর্ট। যারা আমার এবং আমার পরিবারের বিপদের সময় সহায়তা করেছেন, মানসিকভাবে আমাকে সহায়তা দিয়েছেন, তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। এই সন্তুষ্টি একজন বাবার, যিনি উচ্ছলতায় ভরা শত আবদারের 8 বছরের নিজের শিশুকন্যার খণ্ড বিখণ্ড ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ দেখেছেন নিজেরই চোখে। রায় ঘোষণার পর তাই এমন প্রতিক্রিয়া। এই রায় বাস্তবায়ন হলে আমি সম্পূর্ণভাবে আমার মনের প্রত্যাশা, যে রায় এবং কার্যকরের মনের প্রত্যাশা, আমার আকাঙ্ক্ষা, সেটা মিটবে। এর আগে সকাল থেকেই ঢাকা মহানগরের দায়রা জজ এলাকায় নিরাপত্তার কড়াকড়ি, কারণ চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার দিন ধার্য আছে রবিবার। সকাল 8:30 থেকে 9টার মধ্যে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। এর ঘণ্টা 2 পর তোলা হয় এজলাসে। সকাল ঠিক 11টায় মামলার রায় পড়া শুরু করেন বিচারক। প্রায় 150 পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপে আসামিদের বিরুদ্ধে উপস্থাপিত অভিযোগের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেন আদালত। এ সময় প্রধান আসামি সোহেল রানার 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি, 16 জন সাক্ষীর সাক্ষ্য ও জেরার সারসংক্ষেপ তুলে ধরেন বিচারক, যেখানে উঠে আসে ধর্ষণের পর 8 বছরের একটি শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যার বর্ণনা, আর এই পুরো অপকর্ম ঢাকতে কিভাবে সহযোগিতা করে তার স্ত্রী স্বপ্না আক্তার। এছাড়াও এই ধরনের মামলার ক্ষেত্রে উচ্চ আদালতের বেশ কিছু নির্দেশনাও পড়ে শোনানো হয় জনাকীর্ণ আদালতে। প্রায় 40 মিনিট আসামিদের অপরাধের ফেরেস্তি উপস্থাপনের পর মূল আসামি সোহেল রানার অপরাধ ও তাকে সহযোগিতার দায়ে স্ত্রী স্বপ্না আক্তারের অপরাধ একই বিবেচনায় নিয়ে দুজনকেই মৃত্যুদণ্ড দেন আদালত। এ সময় মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখারও নির্দেশনা দেন আদালত। রায় নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানান এই মামলায় স্পেশাল পিপি ও রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। আদালত তার ফাইন্ডিংসে ক্লিয়ারলি বলেছেন যে ডাক্তার তার সাক্ষ্যে, অর্থাৎ অটোপসি রিপোর্ট যিনি দিয়েছেন, সেই অটোপসি রিপোর্টে ডাক্তার ক্লিয়ারলি উল্লেখ করেছেন যে ভিকটিম রামিসা আক্তারের দেহে ধর্ষণের আলামত পেয়েছেন। আমরা প্রসিকিউশন পক্ষে রায়ে সন্তুষ্ট। যেহেতু এই আসামি আদালতের নিকট 164 ধারা জবানবন্দিও দিয়েছিল এবং মাননীয় বিচারিক আদালতের নিকটও সে নিজেকে দোষ স্বীকার করে অনুকম্পা চেয়েছে, সেহেতু এই আসামি এই কথিত চাঞ্চল্যকর ঘটনার সাথে এই সংশ্লিষ্ট নিজেই স্বীকার করেছে এবং সে ছাপা সাক্ষী দেয় নেই। আমি যেহেতু সে ছাপা সাক্ষী দেয় নাই, তার মানে সে অপরাধী, যে অপরাধী প্রকৃত তার সাজা পেয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে আমি মনে করি। রায়ের পর আসামিদের কড়া নিরাপত্তায় নেওয়া হয় কারাগারে। মৃত্যুদণ্ডের পাশাপাশি সোহেল রানাকে 5 লাখ ও স্বপ্নাকে 2 লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত। 2019 সালে ফেনীর নুসরাত রাফি হত্যা মামলায় 16 জন, 2022 সালে মেজর সিনহার সাতখান হত্যা মামলায় 2 জন এবং 2025 সালে মাগুরার আসিয়া খাতুন হত্যা এবং ধর্ষণ মামলায় 1 জনের মৃত্যুদণ্ড দেয় আদালত। নিম্ন আদালতে এই মামলাগুলো খুব দ্রুত সময়ে নিষ্পত্তি করা হয়, কিন্তু উচ্চ আদালতে ঝুলে আছে বছরের পর বছর। এবার মিরপুরের রামিসা হত্যায়ও 2 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এখন দেখার বিষয় কবে নাগাদ এই মৃত্যুদণ্ড চূড়ান্ত পর্যায়ে কার্যকর করা হয়। আইনজীবীরা বলছেন স্পেশাল ট্রাইব্যুনাল অথবা বিশেষ বেঞ্চ গঠন করা যদি না হয়, তাহলে
এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা প্রায় অসম্ভব। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। মাত্র 5 কর্মদিবসে রামিসা হত্যার রায় হওয়ায় সন্তুষ্ট স্বরাষ্ট্র আইনমন্ত্রী। তারা বলেন, আসামিদের মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আইনমন্ত্রী আশা করেন, উচ্চ আদালতে দ্রুত শুনানি হলে 3 মাসের মধ্যে রামিসা হত্যার ফাঁসির রায় কার্যকর করা সম্ভব। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, এজন্য হাইকোর্টের বিশেষ বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় কেঁদেছে পুরো বাংলাদেশ। দাবি ওঠে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির। এই অবস্থায় পরিবারের সাথে দেখা করে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত বিচারের আশ্বাস দিয়েছিলেন। সেই আশ্বাস বাস্তবায়নে দ্রুত তদন্ত, চার্জশিট প্রদানের পর বিচার শুরুর 6 কার্যদিবসের মধ্যে মৃত্যুদণ্ডের রায় হল রামিসা হত্যাকাণ্ডের। এর মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী। গ্রেপ্তার এবং তদন্তের কার্যক্রমের ইতিহাসে এটা একটা মাইল ফলক। এভাবেই আমরা ইনশাআল্লাহ জনপ্রত্যাশা অনুযায়ী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। 6 কার্যদিবসের মধ্যে আমরা রামিসার মতো এরকম বেদনাদায়ক একটি ঘটনার বিচার করতে সক্ষম হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। এই ঘোষিত শাস্তিতে আপাতত সন্তুষ্ট। আশা করি এটা উচ্চ আদালতে গেলেও এই রায় কার্যকর থাকবে। আলোচিত এই মামলায় ফাঁসির রায় কার্যকরে উচ্চ আদালতে দ্রুত শুনানি শুরু হবে বলে আশা করেন 2 মন্ত্রী। বলেন, শুধু রামিসা নয়, উচ্চ আদালতে আসিয়া, মেজর সিনহা, শিশু রাজন ও রাকিব হত্যা মামলার দ্রুত শুনানিতে আশাবাদী সরকার। পেপার বুক যদি 15 দিনের মধ্যে আমরা শেষ করতে পারি, তারপরে যদি বিশেষ বিবেচনা এটা শুনানি করা হয়, শুনানি যদি 2 সপ্তাহের মধ্যে করি, তারপরে অ্যাপেলের ডিভিশনে যাবে, তো এটা 3 মাসের মধ্যে করা সম্ভব বলে আমি মনে করি। রামিসা হত্যার এই ডেথ রেফারেন্স শুনানিটা যাতে সিরিয়াল একটু এগিয়ে আনা যায় আইনানুগভাবে, তাহলে পরে ডেথ রেফারেন্স শুনানির পরে যদি মৃত্যুদণ্ড বহাল থাকে, তখন কার্যকর করা আর কোনো সময়ের বিলম্ব হবে না। এদিকে রামিসা, আসিয়া সহ নারী ও শিশু নির্যাতনের মামলার দ্রুত শুনানিতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। মাননীয় প্রধান বিচারপতি আমাদের এই যে বিচারের বিষয়টা তো তিনি উল্লেখ করেছেন যে নারী এবং শিশু নির্যাতন দমন আইনের অধীনে এই জাতীয় মামলা, অর্থাৎ শিশু রামিসা, আসিয়া, এই সমস্ত মামলাগুলো শুনানির জন্য হাইকোর্টে একটি সুনির্দিষ্ট বেঞ্চ উনি গঠন করবেন, যেটা আগামী রবিবার থেকে কার্যকর হবে। আমাদের অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে এই মামলা শুনানির জন্য ডেডিকেটেড স্পেশাল টিম তৈরি করছি আমরা। অ্যাটর্নি জেনারেল বলেন, প্রধান বিচারপতির উদ্যোগ মাইলফলক হয়ে থাকবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামিদের দ্রুত শনাক্ত আইনের আওতায় আনার জন্য আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রী এই হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্তকরণ, গ্রেপ্তার এবং তদন্ত কার্যক্রমে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। তিনি আশা করেন সকল মামলার বিচার দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন এবং প্রকৃত দোষীরা আইন অনুযায়ী শাস্তি পাবে। একই সাথে জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সকলকে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান তিনি জানান। সভায় উপস্থিত সদস্যরাও দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রশংসা করেন এবং অপরাধ দমনে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে আশা করেন। এ সময় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানও উপস্থিত ছিলেন। আদ্দিন হাসপাতালে 6 নবজাতক মৃত্যুর ঘটনায় শোকজের জবাব দেওয়ার সময় 48 ঘণ্টা বাড়িয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিকেলে অধিদপ্তর জানায়, আজ জমা দেওয়ার কথা থাকলেও 9 জুন বিকেল 5টা পর্যন্ত কারণ দর্শানোর সময় বাড়ানো হয়েছে। এদিকে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির জানিয়েছেন, শিশু মৃত্যুর ঘটনায় প্রত্যেক পরিবারকে 80 লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে প্রত্যেক পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। সকালে হাইকোর্টের বিচারপতি রাজিকাল জলিল এবং দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চে এই রিট করেন ইউনুস আলী আকন্দ। রিটে একটি উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আবেদনও জানান তিনি। কাল রিটের শুনানি হতে পারে বলে জানান এই আইনজীবী। ভুক্তভোগী প্রত্যেক পরিবারের জন্য 80 লক্ষ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কাছে একটি চিঠি পাঠিয়ে
জবাব দেওয়ার জন্য 48 ঘন্টা সময় আবেদন করেছেন। উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের আগেই ওনারা একটি আবেদন পাঠিয়েছেন। ওনাদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী 48 ঘন্টা একটি সময় বৃদ্ধি করা হয়েছে, আগামী 9 তারিখ বিকেল 5টা পর্যন্ত। সরকার এমন কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে শুধু সনদ প্রদান নয়, বরং দক্ষ মানব সম্পদ সৃষ্টি করা হবে। জনসংখ্যাকে রূপান্তর করা হবে জনসম্পদে। কর্মমুখী ও কারিগরি কারিকুলামের উপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জানান, দক্ষতা ও কর্মমুখী শিক্ষার বিকল্প নেই। এ সময় ফ্যাসিবাদী শাসনের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এবার ঘুরে দাঁড়ানোর পালা। এছাড়া ক্যাম্পাস থেকেই তরুণ উদ্যোক্তা তৈরিতে সিড ফান্ডিং এর ঘোষণাও দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আনন্দময় ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতি, যার অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য কর্মমুখী ও কারিগরি কারিকুলামের উপর এই প্রশিক্ষণের আয়োজন। এই প্রশিক্ষণের মাধ্যমে স্প্যানিশ, জাপানিজ সহ বেশ কিছু আন্তর্জাতিক ভাষা শেখার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসন শোষণে শুধু গণতান্ত্রিক অধিকারই কেড়ে নেওয়া হয়নি, বরং শিক্ষা ব্যবস্থাকেও বিপর্যস্ত করে দিয়েছে। গণতান্ত্রিক বাংলাদেশে আমরা ইনশাল্লাহ অবশ্যই ঘুরে দাঁড়াবো। এবার যেসব সাহসী মানুষ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষায় আত্মত্যাগ করেছেন, তাদের অবদানকে সম্মান জানাতে চাইলে আমাদেরকে একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র এবং সমাজ গড়ে তুলতে হবে। এ সময় শিক্ষা খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে বিভিন্ন পেশা যেমন ঝুঁকিতে পড়েছে, একই সঙ্গে নতুন নতুন কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়েছে। প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বর্তমানে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার গড়ে তোলার মনে হয় কোনো বিকল্প নেই। প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষা কারিকুলামকে বাস্তব ভিত্তিক, বহুমুখী, কর্মমুখী এবং প্রযুক্তি নির্ভর করার কাজ ইতিমধ্যে শুরু করেছে। শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও ইন্ডাস্ট্রি একাডেমিয়া সহযোগিতা বাড়াতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া তরুণ উদ্যোক্তা তৈরি করতে সরকারের বহুমুখী উদ্যোগের কথা জানান। শিক্ষার্থীদের পরামর্শ দেন তৃতীয় ভাষা শিক্ষার। সরকার ক্যাম্পাস থেকে ব্যবসায়িক উদ্যোক্তা তৈরি করারও বহুমুখী উদ্যোগ গ্রহণ করছে। এরই অংশ হিসাবে সরকার কলেজ এবং বিশ্ববিদ্যালয় ইনোভেটিভ বিজনেস আইডিয়া বাণিজ্যিকরণ করতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সিড ফান্ডিং বা ইনোভেশন গ্রান্ট প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও শিক্ষকদের পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য রোল মডেল ও সমাজ পরিবর্তনের অগ্রদূত হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার পরামর্শ দেন সরকার প্রধান। আমরা সবাই মিলে এমন একটি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলি যা কিনা শুধু সনদ প্রদান করবে না, বরং দেশে দক্ষ মানব সম্পদও সৃষ্টি করবে। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে গাছের চারা উপহার দেওয়া হয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ৭১-এর স্বাধীনতা বিরোধী ও ফ্যাসিবাদী শক্তি এক হয়ে দেশপ্রেমিক সরকারকে উৎখাতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। বলেছেন, মুক্তিযোদ্ধারা যাতে কোনো ধরনের বঞ্চনার শিকার না হয় তার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। রোববার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় ৬,০০০ অমুক্তিযোদ্ধাকে তালিকা যাচাই বাছাই শেষে সরকার তালিকা থেকে বাদ দেওয়ার উদ্যোগ নিয়েছে বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আওয়ামী লীগ ৯ মিনিটে গণতন্ত্র ধ্বংস করে বাকশাল গঠনের মাধ্যমে একনায়কতন্ত্র ঘোষণা করেছিল বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। অন্তত এবারে আমরা সঠিক পথে এগিয়ে গিয়ে আমরা সৃষ্টি করব, এবার যেন আর কোনো ভুল না হয়। বিগত ১৭ বছরের বহু মুক্তিযোদ্ধার তালিকায়
অন্তর্ভুক্ত করার মাধ্যমে এক প্রকার মুক্তিযোদ্ধাদের অর্থাৎ আপনাদেরকে হেয় প্রতিপন্ন অপমান করা হয়েছে বলে আমি মনে করি। এই মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তারা, আরেকদিকে ফ্যাসিবাদ, এরা এক হয়েছে দেশপ্রেমিক সরকারকে হটানোর জন্য। দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই, তাই লোডশেডিংও নেই। সংসদে এমনটাই জানালেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। অধিবেশনে এক সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেছেন, সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। বর্তমান সংকট সফলভাবে মোকাবেলা করা সম্ভব হলেও দীর্ঘমেয়াদী জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে কাঠামোগত সংস্কার, অবকাঠামোগত উন্নয়ন, বহুমুখী জ্বালানি উৎস নিশ্চিতকরণ, সমন্বিত জাতীয় পরিকল্পনা গ্রহণ জরুরি। এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের 2026-27 অর্থবছরের বাজেট অধিবেশন। এটি বর্তমান বিএনপি সরকারের প্রথম বাজেট। রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে কখনো কখনো সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্ন ঘটতে পারে। নোয়াপাড়া অঞ্চল ও খুলনা বিভাগের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলিতে বর্তমানে লোডশেডিং নাই। নোয়াপাড়া গ্রেডের বর্তমানের চাহিদা 46 মেগাওয়াট, চাহিদার বিপরীতে সরবরাহ 46 মেগাওয়াট। গ্রিড হইতে প্রাপ্ত লোড বিভাজন করে বিদ্যুৎ সরবরাহ বর্ণিত এলাকায় বর্তমানে লোডশেডিংয়ের সমস্যা নাই। জীবাশ্ম নবায়নযোগ্য জ্বালানির মধ্যে বড় ধরনের কর বৈষম্য আছে, যার ফলে সবুজ প্রযুক্তিতে কম খরচে বিদ্যুৎ উৎপাদনের সুফল মিলছে না, উল্টো ব্যাটারিতে সৌরবিদ্যুৎ সংরক্ষণ কঠিন হয়ে পড়ছে। এমন পর্যবেক্ষণ সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিটির। গবেষকদের দাবি, বেসরকারি কেন্দ্রের সাথে অসমত চুক্তির কারণে সরকারের বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমছে না, সেই দায় চাপছে জনগণের কাঁধে। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ভালো অভিজ্ঞতা হয়নি বাংলাদেশের। গোড়া থেকেই এই প্রযুক্তি ব্যয়বহুল, দক্ষতার অভাবে গৃহস্থালী ও শিল্পে সোলার ব্যবহারের খরচ আরও বেড়েছে। বৈষম্য ছিল উন্নয়ন বরাদ্দেও, অর্থাৎ তেল ও গ্যাস ভিত্তিক কেন্দ্রে এডিপির 87% জুটলেও নামকাওয়াস্তে অর্থ পেয়েছে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প। আমদানি বাড়াচ্ছে, সরকারের রাজস্ব বৃদ্ধিতে। রোববার সিপিটির গবেষণায় এসব ইস্যুতে খোলামেলা আলোচনা হয়। গবেষকের অভিযোগ, সৌর প্রযুক্তি ব্যবহারে কর হার 27 থেকে 31% মধ্যে ওঠানামা করে, ব্যাটারিতে তা আরও বেশি। অথচ এলএনজি আমদানি শুল্ক মাত্র 9 ভাগ, গুনতে হয় না ভ্যাটও। গ্যাস কেন্দ্রগুলোতে এলএনজি ব্যবহার হয় না, এলএনজি আমদানি অনেক ব্যয়বহুল না, তারপরও কেন গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে এত কম সাবসিডি দিতে হয় সরকারকে? তার একটা বড় কারণ হলো ওই যে গ্যাসকে চিপার করে রাখা আছে, এলএনজিকে চিপার করে রাখা। ওই যে কম মূল্যে এলএনজি পাচ্ছে সে ট্যারিফ ডিউটি মাত্র 9.5% হওয়ার জন্য। আসছে বাজেটে সৌর ও বায়ুর প্রযুক্তির উপর অগ্রিম কর প্রত্যাহারের দাবি জানায় সিপিটি। বলা হয়, প্রাথমিক খরচ না কমলে এই খাতে বড় বিনিয়োগ আসবে না, বাতিল করতে হবে তেল ভিত্তিক কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ। যখন আমি বলছি ইনভেস্টমেন্ট কস্ট, অর্থাৎ আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার কত হয়েছে, সেটা কিন্তু যখন একটা বিদ্যুৎ কেন্দ্র পার ইউনিট বিদ্যুতের খরচ হিসাব করে সেইটার মধ্যেই চলে আসে। তাহলে ক্যাপাসিটি পেমেন্ট যে সবসময় ইকুয়ালস টু ইনভেস্টমেন্ট কস্ট, এটা না। তো ওইটা ছাড়াও আসলে ইনভেস্টমেন্ট কস্ট উঠিয়ে আনা সম্ভব। এ সময় সাংবাদিকরা ব্যাটারির দূষণ নিয়ে প্রশ্ন করলে সিপিটি জানায়, পরিবেশের প্রভাব মোকাবেলায় রিসাইক্লিং নিয়ে নতুন নীতি করতে হবে। আমরা গ্র্যাজুয়ালি যে আমরা পরিবেশ উন্নয়নের দিকে যাবার জন্য যে প্রযুক্তিগুলো, সেগুলোকে কিন্তু সহজলভ্য করছি না। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সার্বিক বিবেচনায় সরকারের 100 দিন আশা জাগা নিয়ে, তবে সুশাসন, দুর্নীতি ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় সরকারের উদ্যোগের ঘাটতি উদ্বেগজনক বলছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রশাসক সহ নিয়োগ প্রক্রিয়া দলীয়করণ, দুদক, মানবাধিকার, গুম সংক্রান্ত অধ্যাদেশ রহিতকরণের মাধ্যমে সরকার তার অঙ্গীকার থেকে পিছু হটছে। সরকার যে অঙ্গীকার বা জনবান্ধব সিদ্ধান্তই নেক না কেন, আমলাতন্ত্র ও রাজনৈতিক দলগুলোর একটি অংশের অনীহা বাস্তবায়নের ঝুঁকি সৃষ্টি করবে। সরকার গঠনের পর নির্বাচনী অঙ্গীকার পূরণে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খনন কর্মসূচি সহ বেশ কিছু প্রকল্প শুরু করেছে সরকার। পার করেছে প্রথম 100 দিন। এই দলের কমিটমেন্ট হচ্ছে এই বাংলাদেশের প্রতি। সেই 100 দিনের মূল্যায়ন জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি। বিগত সরকারগুলো রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের উপর দাঁড়িয়ে রাষ্ট্র সংস্কারের কাজ চ্যালেঞ্জিং বলছে সংস্থাটি। সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেওয়ার বিশেষ সুবিধা বাতিল করা।
তবে বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার ও গুম ইস্যুতে সরকার পিছু হটছে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা বাড়লেও চাঁদাবাজি, কিশোর গ্যাং, সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি সরকার। রাজনৈতিক ও প্রশাসনিক পৃষ্ঠপোষকতার অভিযোগও করেন তিনি। সরকার 100 দিন একদিক থেকে আশা টাকা নেওয়া ও সম্ভাবনাময়, তবে অন্যদিকে যেটা আমরা দেখছি সুশাসন, দুর্নীতি প্রতিরোধ, বিশেষ করে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার বা উদ্যোগের ঘাটতি বিবেচনায় উদ্বেগজনক। অন্য কথা হচ্ছে আমলাতন্ত্রের একাংশ সবসময় তারা সংস্কার বা কোনো পরিবর্তন চায় না। আরও ঝুঁকি আসবে রাজনৈতিক দলের অভ্যন্তর থেকে ঝুঁকি, কারণ তাদের একাংশ মনে করছেন যে তাদের এখন সময়। ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ ডক্টর ইফতেখারুজ্জামানের। বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ নিয়ে সরকারের সমালোচনাও করেন। দুদক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন না করে অধ্যাদেশ বাতিল, দুর্নীতি নিয়ে সরকারের অবস্থানে ভিন্ন বার্তা দিচ্ছে। দুর্নীতিগ্রস্ত যারা, তাদেরকে বলছি তোমাদেরকে আমরা সুরক্ষা দিচ্ছি, আর যারা সাধারণ মানুষ তাদেরকে বলছে দুর্নীতি একটা স্বাভাবিকতা। সো এই অবস্থান থেকে সরকারের সরে আসা উচিত। রাজনৈতিক বিবেচনা আসবে, কিন্তু যাদেরকে নিয়োগ দেওয়া হবে তারা কি আসলে দলনিরপেক্ষভাবে, এক্ষেত্রে সরকার ইতিমধ্যে ব্যর্থতার পরিচয় দিয়েছে। যার দৃষ্টান্ত আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোকে উপাচার্য নিয়োগ, সমস্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা যে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলে জবাবদিহিতার আওতায় আনার উপর জোর দেন সংস্থাটির নির্বাহী পরিচালক। যথাযথ আইনি প্রক্রিয়ায় অভিযোগের অনুসন্ধান তদন্ত সম্পন্ন করে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। এ পর্যায়ে বিসিবি নির্বাচনের খবর জানতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যাচ্ছি। সহকর্মী হাসান আল মারুফ অপেক্ষা করছেন। এরই মাঝে তো মারুফ, নিশ্চয়ই ফলাফল আপনার কাছে চলে এসেছে। কারা কত ভোট পেয়েছেন একটু বিস্তারিত করে জানাবেন। এখনও আনুষ্ঠানিকভাবে আসলে ফলাফল ঘোষণা করা হয়নি। 4টায় ভোট গ্রহণ শেষ হয় এবং 6টায় আসলে আমরা দেখেছি ভোট গণনার শেষে যারা প্রার্থী আছেন তাদেরকে আসলে ভোটের ফলাফল জানানো হয়। তবে আমি যে ফলাফলটি আমার হাতে পেয়েছি সেখানে আসলে 74টি ভোট কাস্ট হয়েছে। সেখানে তামিম ইকবাল 73 ভোট পেয়ে তিনি সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাইদ ইব্রাহিম তিনি 72টি ভোট পেয়েছেন। ইসরাফিল খসরু 72টি, মাসুদুজ্জামান 70, ফয়সাল ইয়াসির আশিক তিনি 68 ভোট পেয়েছেন, ফাহিম সিনা 66, শাহানিয়ান তানিম তিনি 66 ভোট পেয়েছেন। আগের বোর্ডেও তিনি ছিলেন। সাকিব আহমেদ তিনি 65 ভোট পেয়েছেন, আসিফ রাব্বানি 64, মির্জা ইয়াসির আব্বাস 63 ভোট, রফিকুল ইসলাম বাবু 53 ভোট এবং ডক্টর মাহবুব শামীম তিনি 41 ভোট পেয়েছেন। এই 12 জন ক্লাব ক্যাটাগরি থেকে বিজয়ী হয়েছেন এবং যে 4 জন বাদ পড়েছেন, বোরহানুল পাপ্পু 40 ভোট, আমজাদ হোসেন 32, ফায়াজুর রহমান মিতু 23 ভোট এবং মেজর ইবরোজ 20 ভোট পেয়েছেন। অর্থাৎ এই 16 প্রার্থীর 12 জন এবং হয়েছেন যতটুকু এখন পর্যন্ত আমার কাছে। ধন্যবাদ মারুফ। ক্রোচ জনতা পার্টি, আর তা না হলে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে প্ল্যাটফর্মটি। সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব চলাকালে এই ঘোষণা দেন সিজিপি মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। এ সময় ভারতের বিভিন্ন স্থান থেকে বিক্ষোভে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান সিজিপি নেতারা। এর আগে শনিবার বিক্ষোভ চলাকালে বিকেল 5টার মধ্যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের আলটিমেটাম দিয়েছিল ককরোচ জনতা পার্টি। আনুমানিক 6 থেকে 7 হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছিল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতাবা খামেনির জন্য বিশেষ বার্তা নিয়ে তেহরান সফর করছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি। পাক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের পাঠানো গোপন ওই বার্তায় কি আছে তা জানা না গেলেও কূটনীতির মাধ্যমে আঞ্চলিক সংকটের সমাধানের বিষয়ে আশা প্রকাশ করেছেন নকভি। সফরে ইরান পাকিস্তান সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে বেশ কিছুদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাকিস্তান। এপ্রিলে হওয়া অস্থায়ী যুদ্ধবিরতি নিয়ে জটিলতা তৈরি হলেও এখনও চলছে ইসলামাবাদের তৎপরতা। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের পক্ষ থেকে বিশেষ বার্তা নিয়ে তেহরান গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনির সাথে বৈঠকের পর জানিয়েছেন, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে এই বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ ওই বার্তায় কি আছে খোলাসা করেনি কোনো পক্ষ, তবে আঞ্চলিক সংকটের সমাধান কূটনীতির মাধ্যমেই সম্ভব বলে আশাবাদ জানিয়েছেন নাকভি। দ্রুতই চলমান উত্তেজনা প্রশমিত হবে বলেও আশ্বস্ত করেছেন। বৈঠকে দুই দেশের সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, মাদক পাচার প্রতিরোধ এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য $3 বিলিয়ন থেকে বাড়িয়ে $10 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যেও একমত হয়েছে তেহরান ইসলামাবাদ। দুই বন্ধুপ্রতিম ও ভাতৃপ্রতিম দেশের মধ্যে বহু ধরনের সহযোগিতা রয়েছে। সীমান্ত নিরাপত্তা, মাদক পাচার ও সন্ত্রাসবাদ মোকাবিলার পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। দুই দেশের বাণিজ্য $3 বিলিয়ন থেকে $10 বিলিয়ন উন্নীত করার বিষয়ে সম্মতি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের অস্থির প্রেক্ষাপটে পাকিস্তানের এই কূটনৈতিক তৎপরতা শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনের প্রচেষ্টার সঙ্গেও সরাসরি যুক্ত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গেও বৈঠক করবেন মহসিন নাকভি। সম্ভাবনা রয়েছে তেহরান ওয়াশিংটন সংলাপ এগিয়ে নেওয়ায় নতুন প্রস্তাব তুলে ধরার। ডরথি তাসরিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের উপর ব্যাপক হারে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে ইসরায়েল। তাদের এই আগ্রাসী আচরণ নিয়ে বেশ উদ্বিগ্ন পেন্টাগন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এই তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস ও এনবিসি। তাদের রিপোর্টে বলা হয়েছে, ইস্যুতে অভ্যন্তরীণ প্রতিবেদন প্রকাশ করেছে পেন্টাগনের গোয়েন্দা সংস্থা ডিআইএ। ইসরায়েলের তৎপরতার জেরে গোয়েন্দা হুমকির মাত্রা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে ওয়াশিংটন। ইরান ও লেবানন ইস্যুতে ক্রমেই বাড়ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দূরত্ব। বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের তিক্ততাও বাড়ছে। ইরান যুদ্ধ নিয়ে মতবিরোধের জেরে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের উপরই নজরদারি বাড়িয়েছে ইসরায়েলি গোয়েন্দারা। মধ্যস্থতায় সম্পৃক্ত স্টিভ উইটকফ সহ অন্যান্য কর্মকর্তাদের উপর চালানো হচ্ছে ব্যাপক গুপ্তচর বৃত্তি। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস ও এনবিসির প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। বলা হয়েছে, তেল আবিবের ক্রমবর্ধমান নজরদারিতে বেশ উদ্বিগ্ন পেন্টাগনের গোয়েন্দা সংস্থা ডিআইএ। ঘটনার সাথে সংশ্লিষ্ট 3 মার্কিন কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, একটি অভ্যন্তরীণ মূল্যায়ন প্রকাশ করেছে ডিআইএ, যেখানে বলা হয়েছে ইসরায়েলি গুপ্তচর বৃত্তির মাত্রাকে ক্রিটিক্যাল বা সংকটজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। পেন্টাগনের উদ্বেগ, ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনা ও সিদ্ধান্ত সম্পর্কে তথ্য হাতিয়ে নিতে এই নজরদারি চালানো হচ্ছে। বলা হচ্ছে, এই ঘটনা এখন দুদেশের সম্পর্কে প্রভাব না ফেললেও ইসরায়েল সফরে বাড়তি সতর্কতা অবলম্বন করতে পারেন মার্কিন কর্মকর্তারা। বিশ্লেষকরা বলছেন, ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ দুই মিত্রের মধ্যে ক্রমবর্ধমান অবিশ্বাসের জেরে মধ্যপ্রাচ্য নিয়ে তাদের নীতি ও উদ্দেশ্য ভিন্ন পথে যেতে শুরু করেছে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও অভিযোগকে মিথ্যা দাবি করেছে তেল আবিব, আনুষ্ঠানিকভাবে ইসরায়েলি গোয়েন্দাগিরির বিষয়টি অস্বীকার করেছে হোয়াইট হাউসও। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইসরায়েলের মিত্রদের উপর গোয়েন্দাগিরির কুখ্যাতির ইতিহাস রয়েছে। এর আগেও বিভিন্ন সময় দেশটি মার্কিন কর্মকর্তাদের উপর জোরালো নজরদারি চালিয়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ব্রাহ্মণবাড়িয়ায় দোকানের জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে অন্তত সংঘর্ষে 20 জন আহত হয়েছেন। সকালে সদর উপজেলার থলিয়ারা গ্রামে টানা কয়েক ঘন্টা এই সংঘর্ষ চলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামের ছোট গোষ্ঠীর জুবায়েরের সাথে বাদইর বাড়ির বড় গোষ্ঠীর জয়নাল মিয়ার একটি দোকানের জায়গা নিয়ে বিরোধ। দোকানটি ছোট গোষ্ঠীর শিরো মিয়া পরিচালনা করে আসছিল। পরে স্থানীয় গ্রাম্য সালিশে গত 4 দিন আগে দোকানটি উচ্ছেদের সিদ্ধান্ত হয়। এরই জেরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় টেঁটাবিদ্ধ সহ অন্তত 20 জন লোক আহত হয়। পরে পুলিশ গিয়ে প্রায় 3 ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করছে একটি চক্র। রাজধানী থেকে 9 ডাকাতকে গ্রেফতারের পরে পুলিশ এই তথ্য জানিয়েছে। সংস্থাটির দাবি, ওয়ারিতে এক ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা তদন্তে নেমে ওই ডাকাত চক্রের সন্ধান পায় তারা। পুলিশ বলছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। 27 মে রাত 10টা ওয়ারির রথখোলা সড়ক দিয়ে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে বাসায় ফিরছিলেন ব্যবসায়ী হরিপদ পাল। পথে তাকে আটকায় ডিবি পরিচয়ে একদল ডাকাত।
মামলার হুমকি দিয়ে 57 ভরি স্বর্ণ ও 1,47,000 টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। সিসি ক্যামেরার ফুটেজে মিলেছে সেই দৃশ্য। এই ঘটনায় ওয়ারী থানায় মামলা হলে তদন্তে নামে পুলিশ। জানতে পারে ছিনতাইয়ে সরাসরি জড়িত সংঘবদ্ধ ডাকাত দল। রামকৃষ্ণ মিশন রোডের মোড় থেকে গ্রেপ্তার করা হয় 6 জনকে। তাদের দেয়া তথ্যে কেরানীগঞ্জ থেকে 3 জনকে গ্রেফতার ও লুণ্ঠিত স্বর্ণ ও টাকা উদ্ধার করে পুলিশ। কেরানীগঞ্জ হতে আফজাল নামক এক ব্যক্তিকে ধৃত করি এবং তার তথ্য মতে আমরা তার মিডিয়া তিননাথ পাল এবং তিনি যার কাছে স্বর্ণ বিক্রি করেছিলেন রিপন পাল, তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আসলে এই ঘটনায় আমরা মোট 9 জন ব্যক্তিকে ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করি। দুপুরে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয় চক্রটি মূলত ডিবি পরিচয়ে দীর্ঘদিন ধরে অপরাধ করে আসছিল। তারা ডিবি পরিচয় দিয়েছিল এবং যে ভিকটিম তাকে বলেছিল যে আপনার কাছে অবৈধ মালামাল ছিল। আসলে ভিকটিম তো তার যে স্বর্ণালঙ্কারগুলো একটি বাটিতে একটি টিফিন ক্যারিয়ারে করে বহন করছিল। বলেছে যে আপনার এই টিফিন ক্যারিয়ারতে মাদকদ্রব্য রয়েছে, আপনি যদি আমাদের সাথে না যান আপনাকে বিভিন্ন মামলার ভয়ভীতি দেখানো হয়েছিল। পুলিশের দাবি, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে। এই ঘটনায় আর কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে তারা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। শাপলা চত্বর হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়ে 10 আগস্ট ধার্য করা হয়েছে। এই মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফিরজানা রূপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। এর আগে সকালে কারাগার থেকে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আজ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে প্রসিকিউশন সূত্র জানিয়েছে তদন্ত চলমান থাকায় প্রতিবেদন জমা দেওয়ার জন্য আরও সময় চেয়েছে রাষ্ট্রপক্ষ। এর আগে প্রসিকিউশন জানায় 2013 সালের 5 মে হেফাজতের সমাবেশ ঘিরে ঢাকাসহ 4টি স্থানে 58 জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় 32, নারায়ণগঞ্জে 20, চট্টগ্রামে 5, কুমিল্লায় 1 জন নিহতের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা। ধানমন্ডি লেকের সৌন্দর্য সংরক্ষণ, পানির মান উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। পাশাপাশি হকার ও রিকশা চালকদের নিবন্ধনের আওতায় আনা হবে। নাগরিকদের সাথে গণশুনানির আলোচনায় তিনি বলেছেন, জনগণের অংশগ্রহণের ভিত্তিতেই কাজ করবে সিটি কর্পোরেশন। আয়োজনে স্থানীয় এমপি জানান, লেকটিকে কোনোভাবেই বাণিজ্যিকভাবে ব্যবহার করতে দেয়া হবে না। ধানমন্ডি নিউ মার্কেট কলাবাগান এলাকার জনগণের মুখোমুখি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। লক্ষ্য নাগরিক সেবা ও মশক নিধন কার্যক্রম আরও গতিশীল করা। জনগণের সরাসরি অংশগ্রহণে আয়োজন করা হয় এই গণশুনানি। ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম জানান, সাধারণ মানুষের সমস্যা সমাধানে কাজ করবে কর্পোরেশন। ঈদ পরবর্তী বর্জ্য অপসারণে রেকর্ড অগ্রগতির কথাও জানান তিনি। নাগরিকদেরও নিয়ম মেনে চলার আহ্বান জানান। অন্যায়ভাবে একজন রাস্তা খুঁড়তেছে বা রাস্তায় আবর্জনা ফেলতেছে, একটা নাগরিক হিসাবে আমার দায়িত্ব তাকে বাধা দেয়া। তো সেই কারণে সেই কাজগুলি যে আমরা করি, আমি বিশ্বাস করি যত এইবারের ঈদে পুরাপুরি না হলে অত 10-15% মানুষ কিন্তু সচেতন হয়েছে। এবং সচেতন হলে আমরা ঢাকা মহানগরীকে আরও পরিচ্ছন্ন করতে পারবো, আরও সুন্দর করতে পারবো। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য শেখ রবিউল আলম। বলেন, ধানমন্ডি লেকে কোনো বাণিজ্যিক নিয়ন্ত্রণ চলবে না। জানান, এলাকার জলাবদ্ধতা নিরসনে 350 কোটি টাকার প্রকল্প নিতে যাচ্ছে সরকার। একটা লেক তার বাণিজ্যিক ব্যবহার ইচ্ছা মতো চলবে না, সেটা আমরা নিয়ন্ত্রণ করব। জনগণ দেখতে চায় আমরা জনবান্ধব থাকি, জনগণও এটা দেখতে চায় যে তার সমস্যা মানে কর্পোরেশনের সমস্যা। এভাবে যখন সে উপলব্ধি করবে তখনই দেখবেন যে জনগণ তার সব শক্তি নিয়ে পাশে দাঁড়িয়েছে। রাজধানীর শৃঙ্খলা ফেরাতে বড় উদ্যোগের ঘোষণা আসে এই শুনানিতে। ঢাকায় রিকশা চালক ও হকারদের আনা হবে ডেটাবেস বা নিবন্ধনের আওতায়। হকাররা নির্দিষ্ট স্থানে বসবেন এবং ময়লা নির্দিষ্ট স্থানে রেখে যাবেন, এমন সব প্রতিশ্রুতি দেয়া হয় গণশুনানিতে। এই উদ্যোগ তার একটা প্রমাণ। এটা হতে পারে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এ ছিল আজকের সব খবরের সব আপডেটের সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।